আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এসিএস ভার্সিটি ব্যাচের গুচ্ছ প্রস্তুতির আজকের গাইডলাইন সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ভার্সিটি ব্যাচে আজকে থেকে আমাদের গুচ্ছ প্রস্তুতির জন্য যে রিক্যাপ ক্লাস বা রিভিশন ক্লাস বা গাইডলাইন ক্লাস যেটাই তুমি বলো সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড তুমি সামনে আমাদের গুচ্ছ পরীক্ষা যেহেতু 27শে এপ্রিল, মাঝখানে কিন্তু লম্বা একটা সময় আছে। আমরা যদি হিসাব করি প্রায় 40 দিনের মতো সময় কিন্তু তুমি এখনও পাচ্ছ। সো এই 40 দিন কিন্তু একটা প্রস্তুতি নেওয়ার জন্য, গুচ্ছ প্রস্তুতি নেওয়ার জন্য অনেক ভালো একটা সময়। কারণ তোমরা অনেকেই আগে থেকে অল্প অল্প করে প্রিপারেশন নিয়েছিলা। হয়তো বা কেউ মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলা, হয়তো বা কেউ ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলা, বাট এখনও তোমার আশানুরূপ ভার্সিটি আসে নাই কোনো না কোনো কারণে। বাট তোমার কিন্তু সুযোগ শেষ হয়ে যায় নাই, কারণ গুচ্ছতে তোমরা জানো 12,600-এরও বেশি সিট আছে। সো বাংলাদেশের একটা বড় অংশ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটা বড় অংশ তোমার জন্য অপেক্ষা করতেছে। আর 12,600 সিট মানে এই না যে এখানে 12,600 তোমার ভিতরেই তোমাকে থাকতে হবে। আমরা গতবার দেখছি 18,000-এর উপরেও, প্রায় 19,500 পজিশন থেকেও অনেকেই চান্স পেয়েছে। ইভেন কি দেখেছি 55 মার্ক 56 মার্ক পেয়েও সাস্টের মতো ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে চান্স পেয়েছে। সো এখনও তোমাদের হাতে কিন্তু বিশাল একটা সুযোগ রয়েছে। আমি বলবো সবচেয়ে বড় অপরচুনিটিটাই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন থেকে তোমরা যদি সুন্দরভাবে পড়ালেখা করো, সঠিকভাবে আমাদের লেকচার স্লাইডগুলো ফলো করো, বা আমরা এখন যে নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি, বা আমরা যে ক্লাসে যে অ্যাডভাইসগুলো দিচ্ছি, এখন থেকে তুমি যদি একটু সিরিয়াস হও, কারণ এতদিন এই ভার্সিটিগুলো হয় নাই মানে কি তোমার কোনো না কোনো জায়গায় গ্যাপ ছিল, এটা তোমাকে স্বীকার করতেই হবে। কারণ হচ্ছে তুমি যদি শুরু থেকে সিরিয়াসভাবে পড়ালেখা করতা, 100% পাঞ্চুয়াল থাকতা, আজকে কিন্তু এই দিন তোমার দেখা লাগতো না। সো কিছু না কিছু গ্যাপ ছিল দেখেই আজকে এই জায়গায় আসো, এটা প্রথমে স্বীকার করতে হবে। মানে নিজের দোষটা বা নিজে কি কি ভুল করছি এটা প্রথমে আমাদেরকে মেনে নিতে হবে, এবং ভুল থেকেই শিক্ষা নিয়ে কিন্তু আমরা আগে বাড়ি। কারণ হচ্ছে একটা মানুষ যখন হোঁচট খায় সে কিন্তু আরও জোরে বা আরও দ্রুত দৌড়াইতে পারে। সো এই সময়টাই কিন্তু তোমরা এসে পড়েছো। সো আমার সাথে হচ্ছে আজকে গাইডলাইন সেশনে তোমরা দেখছো আমাদের সবার প্রিয় অপার ভাইয়া, রাজীব ভাইয়া, আমাদের সবচেয়ে সিনিয়র বায়োলজি টিচার এবং সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার, এবং আমাদের রয়্যাল টিচার অভিদাদা আছে। সো সব কিছু নিয়ে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট কীভাবে পড়া লাগবে, কোনটা কিভাবে শুরু করতে হবে, বা এই গুচ্ছের জন্য তুমি নিজেকে কিভাবে তৈরি করতে পারো, এই সব কিছু নিয়েই আজকে গাইডলাইন হবে। সো আমি শুরুতেই চলে যাচ্ছি অপার ভাইয়ের কাছে, দেন আমরা পর্যায়ক্রমে বাকি ডিপার্টমেন্টগুলো আসবো। আচ্ছা, তো সাকিব অলরেডি বললো যে এখনো কিন্তু সুযোগ শেষ হয়ে যায় নাই। যেহেতু প্রায় 20,000-এর মতন পজিশনে থাকলেও তোমার চান্স পাওয়ার সুযোগটা আছে জিএসটিতে, তো তোমরা অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাবে। এবং সময়ের কথাও যদি চিন্তা করি, আজকে হচ্ছে মের 12 তারিখ, অর্থাৎ আরও কিন্তু 1.5 মাস সময় আছে তোমার জন্য। আর 1.5 মাসে আমি মনে করি যে তোমরা যদি এই 1.5টা মাস অ্যাটলিস্ট যতটুকু সময় তোমরা সজাগ আছো, ততটুকু সময় যদি পড়াশোনার মধ্যে থাকো, ইনশাল্লাহ এই 1.5 মাসেও অনেক কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব। আর জিএসটি পরীক্ষায় আমি যদি স্পেশালি বলি যে তোমাদের আসলে কী কী জিনিস মাথায় রাখতে হবে এই শেষ সময়ে, প্রথমত প্রস্তুতির ক্ষেত্রে আসি। ফিজিক্স প্রস্তুতিতে তোমরা যখন প্রিপারেশন নিবা, খেয়াল করে দেখিও জিএসটি পরীক্ষার যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষাটা দিয়ে আসার পরে যেটা বলে যে ভাইয়া অনেক জিনিস পারতাম বাট সেটা দিয়ে আসতে পারি নাই, সহজ অনেক জিনিস ছিল সেটা দিয়ে আসতে পারি নাই। কারণগুলো কি? কারণগুলো মোস্টলি দেখা যায় যে সে এমন একটা প্রবলেম, এটার পেছনে এত সময় ব্যয় করছে যেটা আসলে ওর ঠিক ছিল না। তো আমি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে বলবো, স্পেশালি ফিজিক্সের জন্য। তোমার আগে ফিজিক্স পড়ার সময়ই প্রশ্ন পড়ে বুঝতে হবে ওই প্রবলেমটা আমি যদি অ্যাটেম্পট নিই আমার কত সময় লাগতে পারে সলভ করার ক্ষেত্রে। একটা প্রশ্ন দেখে যদি এই দক্ষতাটা তোমার মানে আইডেন্টিফাই করে ফেলতে পারো, যে এই দক্ষতাটা চলে আসে তোমার, যে এই প্রশ্নটা আমি 10 সেকেন্ডে দিতে পারবো, এই প্রশ্নটা আমি 20 সেকেন্ডে দিতে পারবো, এরকম দক্ষতাটা চলে আসলেই বলতে পারো তোমার চান্স হয়ে গেছে। কেন? কারণ পরীক্ষা হলে তখন তুমি এমন কোনো প্রশ্নের পেছনে সময় ব্যয় করবে না যেই প্রশ্নটা অর্থিক না, কারণ সব প্রশ্নের মানই কিন্তু একই, তাই না? তো একটা প্রশ্ন যদি অনেক বড়ও দেয়, একটু বেশিক্ষণ লাগে সলভ করতে, সেই প্রশ্নটার পেছনে সময় ব্যয় করা এর চেয়ে সহজ প্রশ্ন যেগুলা তুমি দিয়েই আসলে মূল সময় পুরোটা সময় শেষ হয়ে যাবে সেগুলো দেওয়াই ওয়াইজ না, তো সেগুলোই দিবা। তো এই কারণে এখন যেই চ্যাপ্টারের প্রস্তুতি নিচ্ছ না কেন ফিজিক্সের, আমি বলবো যে প্রস্তুতি নেওয়ার সময় ওই প্রশ্নটা সলভ করার আগে
নিজেকে একবার জিজ্ঞেস করবা, আচ্ছা এই প্রশ্নটা আমি সলভ করবো, এটা কি অর্থিত কিনা সলভ করা, নাকি আমি পরেরটাতে যাবো। বাসায় বসে এই সলভ করার সময় এই জিজ্ঞাসাটা এখন থেকেই শুরু করবা। তাহলে মেইন পরীক্ষাতেও তুমি এই অভ্যাসে অভ্যস্ত থাকবা যে আমি একটা প্রশ্ন যে সলভ করতেছি এটা আসলে করব নাকি পরেরটাতে চলে যাব। আর এই জিনিসটাই যদি মোটামুটি মাথায় রাখো, সাকিব তো বললোই অ্যারাউন্ড 50-50-এর অধিক নাম্বার যদি পাও তাহলেই কিন্তু আসলে কাজ হয়ে যায়। আর আমরা ক্লাসে তোমাদের যেভাবে পড়াইছি সেই নোটগুলো তোমরা পড়বা, শেষ সময় এসে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য যা যা ক্লাস লেকচার নোট ছিল সেটা তুমি পড়বা। দ্বিতীয়ত আমরা তোমাদের প্র্যাকটিস শিট দিয়েছি, সেই শিটটা তোমরা সলভ করবা। আর বিগত সালের প্রশ্নগুলো অর্থাৎ কোশ্চেন ব্যাংক তোমরা দেখবা। এই তিনটা জিনিসই তোমাদের টাস্ক। কয়টা জিনিস বললাম? তিনটা জিনিস, ক্লাস নোট, দেন আমাদের দেওয়া প্র্যাকটিস শিট, তারপরে কোশ্চেন ব্যাংক। এই তিনটা জিনিস এই 1.5 মাসের মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে দেখে গেলেই আমি মনে করি মোর দেন ইনাফ। আর যেগুলো তোমার কাছে মনে হবে এগুলো একটু বড়, এগুলো আমি এখন পারতেছি না, এগুলো গ্যাপ ছিল, যদি এখনও এরকম থেকে থাকে, ধরো সাপোজ কারো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা হয়তো পড়া হয় না, বা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের পার্টিকুলার কয়েকটা জিনিস হয়তো পারো না, এখন কি জোর করে ওইটা পড়া দরকার আছে কিনা আমি বলবো বাদ দাও। আমি বলবো বাদ দাও। ওই একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার যদি একটু ঘাটতিও থাকে, তুমি ওই 1-2টা চ্যাপ্টার ছাড়াও বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতেও যদি শতভাগ দক্ষতা থাকে, অ্যাটলিস্ট ওই লেভেলে দক্ষতা যে তুমি প্রশ্ন দেখেই বুঝতেছো কতটুকু সময় লাগবে ওই প্রশ্নটা সলভ করতে, তাহলে আমি মনে করি যে তোমার ফিজিক্সের ক্ষেত্রে ওই পরিমাণের মার্কস তুমি অর্জন করে ফেলতে পারবা, যেটা দিয়ে বাকি সাবজেক্টগুলো যদি একটু খারাপও হয় তুমি তোমার চান্সটা হাসিল করে ফেলতে পারবা। তো আমার ফিজিক্সের তরফ থেকে আমি বলবো এই পরামর্শটাই তোমরা মাথায় রাখবা, যে প্রশ্ন দেখে বুঝতে পারা যে এই প্রশ্নটা সমাধান করতে কত সময় লাগবে, আর এই প্রশ্নটা আসলেও আমি সমাধান করবো কিনা, নাকি আমি পরেরটাতে যাব, এই দক্ষতাটাই অর্জন করো এই বাকি 1.5 মাস। তো আমি একটু অভির কাছে চলে যাব। অভি, যদি ম্যাথ নিয়ে স্টুডেন্টদের কিছু বলবো। আজকে তো আমাদের ম্যাথের প্রথম রিভিশন ক্লাস ছিল। তো যারা আজকে ক্লাসটা করছো ইতিমধ্যেই পূর্ণাঙ্গ হায়ার ম্যাথের গাইডলাইন আমি আজকে ক্লাসেই বলে দিছি। তাও আমি আবার পুরো জিনিসটা একবার রিক্যাপ করতেছি যে ফিজিক্সের ক্ষেত্রেও মানে যেটা বললো যে হায়ার ম্যাথের ক্ষেত্রেও মোটামুটি ওভারঅল সেম। তুমি আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারগুলো ফলো করবা। যারা ইতিমধ্যেই আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাসগুলো কভার করে ফেলছো, তোমরা এখন এই যে রিভিশন ক্লাসগুলো আমরা নিচ্ছি, জিএসটি স্ট্যান্ডার্ড রিভিশন ক্লাসগুলো, প্রত্যেকটা রিভিশন ক্লাসের আগে তুমি যেই ক্লাসে যেই পেপার পড়াবো ওই অধ্যায়গুলোর তুমি জাস্ট ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারটা একবার রিভিশন দিয়ে আসবা। রিভিশন দিয়ে এসে রিক্যাপ ক্লাসগুলো করবা, করার পরে তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক সলভ করবা। নতুন করে যারা আগে কখনোই প্র্যাকটিস শিট সলভ করো নাই, তোমাদের ক্ষেত্রে আমি বলবো যদি এরকম হয় যে ভাইয়া আমি শুধু ক্লাস করতেছি, বা যারা মেডিকেল পরবর্তী ভর্তি হয়েছে আমাদের ব্যাচে, তো ভাইয়া আমি ক্লাস করতেছি, ক্লাস শেষ করে প্র্যাকটিস শিট সলভ করার সময় পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তাহলে তুমি অন্তত ক্লাসগুলো কমপ্লিট করে ডিরেক্ট প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। কারণ এখন নতুন করে প্র্যাকটিস শিট সলভ করতে গেলে এত সময় হয়তো ম্যানেজ করা টাফ হবে সবগুলো সাবজেক্টে। তো হায়ার ম্যাথে আমি বলবো, আমরা জানি যে হায়ার ম্যাথে আমরা ক্লাস লেকচারে যেভাবে পড়াইছি, আমি এবং রাকিব যেভাবে ক্লাস লেকচারে পড়াইছি, তুমি যদি খালি ক্লাস লেকচারগুলোই ফলো করতে পারো, একবার জাস্ট শেষ করে রিভিশন দিয়ে যেতে পারো, ক্লাস লেকচার থেকেই সবগুলো টাইপ কমন পড়বে। বাট পরীক্ষায় তুমি পারবা কিনা, পরীক্ষায় যদি কমনও পড়ে, হায়ার ম্যাথ তো আর মুখস্থ নির্ভর না যে তুমি ডিরেক্ট দাগাই দিয়ে চলে আসবা, কমন পড়লেও তো তোমাকে ওইটা সলভ করে অ্যান্সার বের করতে হবে। এই জন্য নিজে প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। কাজেই প্রশ্ন ব্যাংক নিজে সলভ করতে হবে, এটা মাস্ট। আর যারা আমাদের একদম শুরু থেকে আসো, মানে ম্যাক্সিমাম দেখা গেছে যে ভার্সিটি ব্যাচে ক্লাসগুলো তোমরা করছো, তোমরা জাস্ট ক্লাস লেকচার রিভিশন দিবা এবং প্র্যাকটিস শিটটা, মানে যাদের আগে থেকেই প্র্যাকটিস শিটটা একবার সলভ করা আছে, তোমরা যদি ক্লাস লেকচার এবং প্র্যাকটিস শিট সলভ করো আর কিচ্ছু লাগবে না। এই দুইটা জিনিস করা মানে তুমি প্রশ্ন ব্যাংকের প্রায় 95% ম্যাথ নিজেই সলভ করতে পারবা। বাট ওই যে প্র্যাকটিস করা লাগবে, তুমি পারো, বাট পরীক্ষার হলে পারবা কিনা এটা ডিপেন্ড করবে তুমি কতটুকু প্র্যাকটিস করছো তার উপর। তো এইটাই গাইডলাইন যে ভাইয়া আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচার এবং প্র্যাকটিস শিট তোমাকে যে কোনো ভর্তি পরীক্ষা ক্র্যাক করার জন্য এনাফ। তোমরা ইতিমধ্যে ঢাবি পরীক্ষা দিছো, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাং, তো যেই পরীক্ষাগুলো দিছো তোমরা জানো যে না ভাইয়ারা যেভাবে পড়াইছে এই ক্লাসগুলো করলে এর বাইরে কিছু আসে না। এতটুকু তোমরা যারা চান্স পাওনি, হয়তো পরীক্ষার হলে ভালো মতো অ্যান্সার করে আসতে পারো নাই বা অ্যাকুরেসি খারাপ ছিল, বাট তোমরা এতটুকু জিনিস তো নিজের মধ্যে হয়তো এটা বুঝতে পারছো যে না ভাইয়ারা যেভাবে হায়ার ম্যাথ পড়াইছে, হায়ার ম্যাথের ক্লাসগুলোই মোর দেন এনাফ যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু নাম্বার প্রয়োজন তার চেয়ে বেশি পাওয়ার জন্য। বাট ওই যে বললাম যে কমন পড়লেও বা ওই টাইপ থেকে আসলেও তুমি পারবা কিনা ওটা ডিপেন্ড করতে তুমি বাসায় নিজে প্র্যাকটিস করছো কিনা। তো এই জন্যে নিজে প্র্যাকটিস করে যাবা। প্র্যাকটিস করার ক্ষেত্রে প্রথমে ক্লাস লেকচারগুলো রিভিশন দিয়ে নিবা, একবার রিভিউ করে নিবা, তারপরে প্র্যাকটিস শিট, তারপরে প্রশ্ন ব্যাংক। বাট আমি আবার বলতেছি, যারা মেডিকেল পরবর্তী ভর্তি হইছো যে ভাইয়া আমি এখন ক্লাসগুলাই শেষ করতে পারতেছি না, আমার জন্য হয়তো রিভিশন প্ল্যানার অনুযায়ী আমি ক্লাস করতেছি, তো ক্লাসগুলো শেষ করে আমি প্র্যাকটিস শিট সলভ করার সময় পাচ্ছি না, তাহলে তোমার জন্য আমি বলবো ক্লাস করার পরে ডিরেক্ট প্রশ্ন ব্যাংক সলভ করো। এবং প্রশ্ন ব্যাংক সলভ করার ক্ষেত্রে যেটা করবা, ধরো একটা টাইপে মানে একটা অধ্যায়ে টাইপ আছে 15টা,
তো 15টা টাইপে মনে করো যে 20টা করে প্রায় মনে করো যে 2000 প্রশ্ন আছে। তো তোমার মনে করো যে 300-400 প্রশ্ন আছে, তো তোমার তো এত প্রশ্ন সলভ করার সময় নাই। তুমি কি করবা, ধরো টাইপ আছে 15টা, প্রত্যেকটা টাইপে 3টা-4টা করে এমসিকিউ, মানে 45-50টা বা 60টা, মানে তুমি সবগুলা টাইপ কভার করবা। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবং প্রত্যেকটা টাইপে 3টা-4টা করে। ধরো এরকম হয় না যেন যে ভাই আমি 2টা টাইপে 30টা এমসিকিউ সলভ করছি, বাকি টাইপগুলোতে দেখিই নাই, না এরকম না। তুমি 50 থেকে 60টা এমসিকিউ সলভ করো, বাট ওই 60টা এমসিকিউ এর মধ্যে সাথে সবগুলো টাইপ কভার হয়। কথা বোঝা গেল? মানে তুমি সবগুলো টাইপ কভার করবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। তারপরে যত বেশি প্র্যাকটিস করা যায়, প্রতি টাইপে 4-5টা-6টা করে। এই হচ্ছে কথা। আরেকটা ব্যাপার, আমাদের হায়ার ম্যাথের লেকচার শিট তুমি যখন ফলো করবা, তুমি নিজেও বুঝতে পারবা যে কিছু ম্যাথ আমরা ঢাকা ইউনিভার্সিটি রিটেন স্ট্যান্ডার্ডে পড়াইছিলাম। তুমি প্রশ্ন দেখলেই বুঝবা যেটাতে কোনো অপশন নাই, ডিরেক্ট প্রশ্ন, এবং আমরা ক্লাসের মধ্যে বলেও দিছি এটা ঢাবির রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ওই ম্যাথগুলো এখন আপাতত স্কিপ করতে পারো, যেহেতু গুচ্ছ এবং কৃষি গুচ্ছ সামনে ভর্তি পরীক্ষায় দুইটাতে রিটেন প্রশ্ন হয় না। তো তোমরা জাস্ট যখন দেখবা যে লেকচার স্লাইডে জাস্ট রিটেন স্ট্যান্ডার্ড কোনো ম্যাথ, এটা তুমি জাস্ট ইগনোর করো। কারণ আমরা রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথ যখন করাইছি, ওই কনসেপ্টের এমসিকিউ সলভ করাইছি। তো তুমি জাস্ট এমসিকিউগুলো সলভ করো। এইভাবে জাস্ট ভার্সিটি ব্যাচের হায়ার ম্যাথের ক্লাসগুলো তুমি যদি করে যাও, তুমি একটা জিনিস মনে রাখবা যে হায়ার ম্যাথের শুধু ক্লাস লেকচারগুলো তুমি যদি কভার করে থাকো, মানে ক্লাসগুলো যদি কভার করে থাকো, ভর্তি পরীক্ষায় 80% নাম্বার পাওয়ার ক্যাপাবিলিটি তোমার আছে। আর ভর্তি পরীক্ষায় 80% অনেক নাম্বার, বাট ওই যে বললাম যে 80% তুমি পারবা কিনা ওটা ডিপেন্ড করবে তুমি বাসায় প্র্যাকটিস শিট সলভ করছো কিনা, প্রশ্ন ব্যাংক সলভ করছো কিনা। এই কাজটা নিজে করে যাবে। আমি যতই ভালো পড়াই, তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে কিন্তু পারবা না। আরেকটা ব্যাপার মনে রাখবা, হায়ার ম্যাথে প্রশ্ন আসবে 25টা। এই 25টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন থাকবে অনেক লেন্দি, অনেক বড়, অনেক কঠিন। ওই 5টা তুমি আগে থেকে বাদ দেও, আগে থেকেই বাদ, যে ভাইয়া গুচ্ছতে 25টার মধ্যে 5টা প্রশ্ন অনেক লেন্দি আসবে, অনেক বড় ক্যালকুলেশন, অনেক জটিল আসবে, বড় ম্যাথ চলে আসবে, ওই 5টা আমি অ্যান্সার করবোই না। বাকি থাকলো কয়টা? 20টা। ওই 20টার মধ্যে তুমি 16-17টা-18টা টার্গেট নেও। ভাই 25-এ তুমি যদি হায়ার ম্যাথে 15 এনশিওর করে আসতে পারো, তুমি সাস্টে চান্স পাই যাবা, যদি বাকি সাবজেক্টগুলো তো এরকম অ্যান্সার করতে পারো। তো তোমার টার্গেট থাকবে যে ওই 20টা আমি অ্যাটেন্ড করবো, ওই 20টার মধ্যে 16-17-18 যত বেশি কারেক্ট করা যায়। তো এই যে বড় বড় ম্যাথ, কিছু বড় বড় ম্যাথ, ওইগুলো আগেই বাদ। তুমি যখন দেখবা যে আমাদের ভার্সিটি ব্যাচে আমরা কিছু বড় বড় ম্যাথ করাইছি, ওইগুলা তোমার যদি মনে হয় যে না এগুলো আমার ক্যালিবারে কোলাইতেছে না, আমি তো সব অ্যান্সার করতে পারবো না, এমনিতেও তুমি হায়ার ম্যাথে 25টা অ্যান্সার করতে পারবে না, 5টা তোমার এমনি বাদ দেওয়া লাগবে। তো ওই বড় বড় ম্যাথগুলা এখন অত বেশি প্রেশার নিয়ে করার দরকার নাই, তুমি ইগনোর করো। ওই মনে করো যে ওই বড় ম্যাথটা ওই 5টার মধ্যে পড়বে, বাকি 20টা আমি টার্গেট করবো। তো এই হচ্ছে কথা। আমি আবার বলতেছি, ভার্সিটি ব্যাচে আমাদের ক্লাসগুলো যারা করছো, তোমরা এতটুকু জিনিস জানো যে এই ক্লাসগুলো তোমাকে যে কোনো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ানোর জন্য যতটুকু নাম্বার দরকার, যাতে অনেক বেশি দেওয়া আছে। বাট তুমি বাসায় যদি প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষায় কমন পড়বে, কিন্তু তুমি পরীক্ষা হলে কিন্তু মিলাইতে পারবে না। দেখবা যে মানে আসতেছে, মনে হচ্ছে যে এই টাইপ তো ভাইয়া করাইছে, কিন্তু পরীক্ষার হলে মিলতেছে না। তো এই জন্য নিজে প্র্যাকটিস করো। যারা আগে আমাদের হায়ার ম্যাথের প্র্যাকটিস শিটটা সলভ করছো, তোমরা জানো যে এইবার হায়ার ম্যাথের প্র্যাকটিস শিটটা কি পরিমাণ কোয়ালিটিফুল। যারা প্র্যাকটিস শিটটা সলভ করছো, খালি প্র্যাকটিস শিটটা যদি একবার রিভিউ করে যেতে পারো, আর কিচ্ছু লাগবে না। বাট যারা ওই যে বললাম মেডিকেল পরবর্তী ভর্তি হয়েছো, তোমরা জাস্ট ক্লাসগুলো করো আর প্রশ্ন ব্যাংক সলভ করো। এই দুইটা দিয়েও তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় 70-80% হায়ার ম্যাথে অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, আমি পরবর্তীতে রাজীব ভাইয়ের কাছে চলে যাবো। ভাইয়া তোমাদের বায়োলজি নিয়ে বলবেন। ভাই আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বায়োলজি নিয়ে তেমন কিছু বলার নাই। বায়োলজির সবচেয়ে মজার জিনিসটা হলো যে বায়োলজি তোমাকে অনেকগুলো টাইম সেভ করে দেবে, যেগুলো তুমি অন্য সাবজেক্টে দিতে পারবা। সো বায়োলজি যদি দাগাও, তাহলে ডেফিনেটলি চেষ্টা করো বায়োলজি সবার আগে দাগাইতে। তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যা আছে ওখানে এক্সট্রা কিছু টাইম পাবা। এরপরের প্রশ্ন হলো যে কোনটুকু পড়বো আমরা। তোমরা দেখছো যে ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা হওয়ার পর আমি 2টা বা 3টা বাদে বাকি সবগুলা প্রশ্ন স্লাইড থেকে দিয়েছিলাম। ব্যাপারটা এমন না যে স্লাইড থেকে কমন পড়ছে, বই থেকেই সব কমন পড়ছে, এবং সবগুলো খুব বেসিক সহজ সাধারণ প্রশ্ন ছিল। তো আমি গুচ্ছর প্রশ্ন দেখতেছিলাম, বায়োলজি 4-5টা প্রশ্ন আমার হঠাৎ করে চোখে পড়ছে। এই 4-5টা প্রশ্ন যদি কেউ আমার ক্লাসগুলো করে থাকে, এমনিতেই তো পারবা। যারা মেডিকেল থেকে চলে আসছো তাদের ক্ষেত্রে এগুলো নিয়ে চিন্তাই করতে হবে না, একদমই চিন্তা করতে হবে না। তুমি শুধু বই ফু দিয়ে পাতা উল্টাবা, ইনশাল্লাহ তোমার আর কোনো প্রবলেম হবে না। যারা ভার্সিটি ব্যাচে ছিলা, তারা যেটা করবা, স্লাইডটা পড়বা। স্লাইডটা দেখার সময় তোমার যদি মনে হয় আচ্ছা স্লাইডের এই জিনিসগুলো আমি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বইয়ে শুধু ওই অংশটা দেখে নেবা। আর গুচ্ছতে বায়োলজিতে ভালো করার আরেকটা উপায় আছে, সেটা হলো যে কোশ্চেন ব্যাংক সলভ করা। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করব। কোশ্চেন ব্যাংকে আমরা প্রথমে এক্সাম দেব, দেওয়ার পর যেখানে যেখানে আটকায় যাচ্ছি, যে অপশনগুলো আমরা বুঝতে পারতেছি না, চিনতে পারতেছি না, বইয়ে কোথায় আছে এগুলো যাচ্ছে একটু দেখে বের করা। ওকে, হাতে যেহেতু অনেক সময় আছে, আমার মনে হচ্ছে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল তাদের বায়োলজি নিয়ে চিন্তা করতে হবে না। যারা ভার্সিটিতে আমার সবগুলো ক্লাস করছো তাদেরও কোনো চিন্তা করতে হবে না। যারা কমপ্লিটলি নতুন বায়োলজিতে, তারা শুধু স্লাইডগুলো দেখবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা,
তাইলে আশা করছি আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সবাইকে। বায়োলজি নিয়ে অনেক বেশি কথা বলার নাই, কারণ অ্যাকচুয়ালি বায়োলজিটা অনেক সহজ আসবে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া খুব শর্টে শেষ করে ফেললো। তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতেছি। দেখো, দিন শেষে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার প্র্যাকটিসটা খুব জরুরি। এখন অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে ভাইয়া গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করলে কি সব কমন পাবো কিনা। যদি ডাইরেক্ট বলি, গুচ্ছ পরীক্ষা হয়েছে লাস্ট মাত্র 3টা ইয়ার, তাই না, বা 4টা ইয়ার। এই 3টা ইয়ার থেকে কখনোই মানে তুমি এক্সপেক্ট করতে পারো না যে তোমার 50% বা 40% কমন পড়বে। এখান থেকে তোমার হায়েস্ট গেলে 8% 10% কমন পড়বে। ভাই আগের বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্ন ব্যাংক পড়লেই কমন পড়তো, আগের বিশ্ববিদ্যালয়গুলো দেখো 2000 সাল থেকে 1998 সাল থেকে তারা পরীক্ষা নেওয়া শুরু করছে। প্রায় 20 বছর 22 বছর ধরে তারা প্রশ্ন নিচ্ছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্যাটার্ন আছে। সো গুচ্ছ কিন্তু একটা নতুন পদ্ধতি। সো এই কারণে এই ভুলটা প্রথমত করিও না। তো তাইলে ভাইয়া প্রশ্ন ব্যাংকটা কোনগুলার পড়বো, অনেকের ভিতরে এটাও প্রশ্ন। তাও তোমাদের বলে দিই, তোমরা ফার্স্ট অফ অল টার্গেট রাখতে পারো, যেহেতু ঢাবির প্রশ্ন ব্যাংক তোমরা পড়ছো, ঢাবির প্রশ্ন ব্যাংক আবার পড়বা। ভাই এখান থেকে কমন পড়বে, হ্যাঁ টাইপ কমন পড়বে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কারণ ঢাবির প্রশ্নগুলো দেখা গেছে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবাই মোটামুটি কপি করে। তারপরে তুমি জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, অর্থাৎ এই 4টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি রিভাইজ দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে জাহাঙ্গীরনগর, রাজশাহী। ফিজিক্সের ক্ষেত্রে আমি আবার বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ফিজিক্সের ক্ষেত্রে বেশি জোর দিবা তুমি, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবা হচ্ছে যে প্যাটার্নে করে গুচ্ছ কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করে। সো তোমরা যদি হচ্ছে জাস্ট একটু অ্যানালাইসিস করো বা তাকাও কোন প্যাটার্নের সাথে কোনটা ম্যাচ করে, তো এটা একটু খেয়াল রাখবা। আর আজকে কিন্তু তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এইগুলো নেন। সো এইগুলো নিলে এখন তোমার উপর লোড হয়ে যাবে। মানে আমরা যদি এখন একটা চাপায় দেই যে হচ্ছে এই কালকে অমুক চ্যাপ্টারের এক্সাম শেষ করবা, তাইলে তোমার যে নিজস্ব একটা প্ল্যান আছে ওইটা নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু সবগুলা চ্যাপ্টারের, ইভেন কি এক একটা চ্যাপ্টারের 2টা 3টা এক্সামও রেডি আছে। ওই এক্সামগুলোই তুমি আবার দাও। আমার দৃঢ় বিশ্বাস ওই এক্সামের প্রশ্নগুলো তোমার যদি মাথায় থাকে, তুমি গুচ্ছতে মিনিমাম 65 মার্ক তুমি কমন পাবা। কারণ হচ্ছে এই 60 থেকে 65% একটা চ্যাপ্টারে তুমি যখন অনেকগুলো এক্সাম দিবা, দেখো কেমিস্ট্রিতে 3টা এক্সাম, তারপর বায়োলজির ক্ষেত্রে সেম এক্সাম আছে, ফিজিক্সেও 2টা 3টা করে এক্সাম আছে। সো সবগুলা দিয়ে আসো না, আবার দেখো না কয়টা পারো। তুমি যদি সব পারো তাহলে আলহামদুলিল্লাহ, তুমি নিশ্চিত থাকো, এই কনফিডেন্স রাখো যে তুমি ওইগুলো যদি সলভ করতে পারো, ওইগুলোতে যদি ঝামেলা না হয়, তুমি গুচ্ছয়ে চান্স পাবা। মানুষ চান্স পায় না কেন? কারণ তোমরা পারা জিনিসগুলা পারো না। ঠিক আছে, তুমি দেখো ওই প্রশ্নগুলো না দেখে পারতেছো কিনা সব, ওইটা 4বার 5বার ট্রাই করো পরীক্ষা দিয়ে। তাইলে গিয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে একটা কনফিডেন্স কাজ করবে। পরীক্ষা তো দিছো 2 3টা 4টা অ্যাডমিশন টেস্ট দিছো, যেগুলো অনেকবার পড়ছো ওইগুলো খুব দ্রুত দাগায় ফেলছো না, আর যেগুলো একটু কম কম পড়ে গেছিলা, আবছা পড়ে গেছিলা, ওইগুলাই কিন্তু ঝামেলা হচ্ছিল, ওইগুলাতেই কনফিউজড হয়ে যাচ্ছিলা, ঠিক কিনা? সেই কারণে অ্যাডমিশন টেস্টে এমন একটা জিনিস, অল্প জিনিস তুমি বারবার পড়ো। আমরাও এইটা করছি। আমাদের সিম্পল একটা ফর্মুলা ছিল, আমরা কমন জিনিসগুলো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, যে ইন্টিগ্রেশনটা পরীক্ষার হলে 4বার 5বার আসছে, ওইটাই বারবার করছি। ওইটা এমনও হয়েছে উত্তরও মুখস্থ করে ফেলছি, প্রশ্ন মুখস্থ করে ফেলছি। সো এমন জিনিসগুলো তুমি বারবার রিভাইজ করো যেগুলো বারবার আসতেছে। আর প্রিভিয়াস যে লাইভ ক্লাসগুলো, অনেকে বলতেছে ভাই এই যে 2.5 ঘন্টার ক্লাস বা 2 ঘন্টার ক্লাসগুলো আমি এতগুলো কিভাবে শেষ করব। এখানে শেষ করার একটা সুন্দর একটা সলিউশন দিয়ে দিই। দেখো তোমাদের হাতে কিন্তু এখন একটা সুন্দর অপশন আছে যে তুমি টাইনা দেখতে পারবা, স্কিপ করতে পারবা। তুমি প্রথমে টার্গেট নাও যে তোমার যদি বেসিকে দুর্বলতা থাকে, ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকটা লাইভ ক্লাসে যে বেসিক অংশগুলো আছে ওইগুলো আগে দেখে ফেলো। তারপরে বেসিকটা দেখার পরে ওইখানে যদি 1টা 2টা প্রবলেম দেখো, আমরা কিন্তু একই টাইপের অনেকগুলো প্রবলেম প্র্যাকটিস করাই তোমাদের, যেন হচ্ছে প্রশ্ন ঘুরাই দিলে কি হয়। তো তোমার যদি বেসিকটা ঠিক হয়ে যায়, তারপর তুমি প্রশ্ন ব্যাংকটা যাও যে বুঝো কিনা, নাইলে তুমি ওই বা তুমি স্লাইডের প্রশ্নগুলাই দেখো, কারণ স্লাইডও তো এখন দেওয়া আছে, এটা নিজে নিজে পারো কিনা, তাহলে ওইটা তো তোমার লাইভ ক্লাস করার দরকার হচ্ছে না। তো স্লাইডের প্রশ্ন বেসিক তুমি অংশটুক দেখলে, তো বেসিক দেখলে দেখা গেছে তোমার একটা 2 ঘন্টার ক্লাস 45 মিনিটে নাইমে আসবে, তো খুব ইজিলি শেষ করতে পারবা। এটা কাদের জন্য সলিউশন? যারা একেবারেই ক্লাস করো নাই, আর যারা 1বার 2বার ক্লাস করছো আগে, তাদের তো নোট খাতা থাকা দরকার। তো নোট খাতা রিভাইজ দাও। ভাই আমি নোটও করি নাই, নোট না করলেও কোনো সমস্যা নেই। আমরা যে ক্লাস লেকচারগুলো দিচ্ছি বা লেকচার স্লাইডগুলো দিচ্ছি, এইটাই এক একটা নোটের মতো।
এগুলো যদি মোবাইল স্ক্রিনে পড়তে পারো ভালো, বা দরকার হলে প্রিন্ট করে নিয়ে আসো, একটু ইনভেস্ট করো নিজের পিছনে, কোনো সমস্যা নেই। আর প্রশ্ন ব্যাংক হিসেবে আমাদের প্র্যাকটিস শিটগুলোই যদি দেখো তুমি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এনাফ। সো এখন যে জিনিসটা দরকার, আগে তুমি রেগুলার ছিল না, এটা তোমাকে মানতে হবে। রেগুলারিটি মেনটেন করা। আগে তুমি পরীক্ষা দিতে না, পরীক্ষায় ফাঁকিবাজি করছো, সো বারবার পরীক্ষাগুলো দেওয়া, আগের পরীক্ষাগুলোই বারবার দাও। আর আমরা তো ফাইনাল মডেল টেস্ট, তারপর তোমার সাবজেক্ট ফাইনালের রুটিন দিয়ে দিচ্ছি, ওইটার জন্য নিজেকে তৈরি করা। আসলে পরীক্ষা দিলেই হয় না, পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে হয়। ধরো এখন পরীক্ষা দিচ্ছ, ডেলি এক্সাম নিচ্ছি, তুমি 50-এ 15 করে পাচ্ছ, 20 করে পাচ্ছ, তখন কিন্তু তোমার কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে। এখন কিন্তু এমনিতেই তুমি মাইনাসে আসো, ডাউনে আসো, তোমার কিন্তু কনফিডেন্সটা বাড়াইতে হবে। কীভাবে বাড়াবা? রেগুলার প্র্যাকটিস করে। সো তুমি কনফিডেন্সটা বাড়াও, পেপার ফাইনালের জন্য রেডি করো। ওইখানে তোমার টার্গেট থাকবে কত? এনি হাউ 60 থেকে 65 মার্ক। মানে প্রশ্ন আমরা যত কঠিনই করি না কেন, আমরা তো একদম স্ট্যান্ডার্ড প্রশ্নই করব। তোমার টার্গেট থাকবে, হ্যাঁ, 100তে পরীক্ষা 60 থেকে 65। তুমি কত মেরিট পজিশনে আসো এটা দরকার নেই। তুমি যদি আমাদের এইখানে পরীক্ষাগুলোতে কন্টিনিউয়াসলি 100তে 65, 66, 67 এরকম মার্ক ক্যারি করতে পারো, দেখবা মেইন পরীক্ষায় তোমার বেশি ডেভিয়েট হবে না। তুমি যদি এখানে 65 পাও, মেইন পরীক্ষায় গিয়ে তুমি 60 পাবা। এইখানে 55 পাইলে মেইন পরীক্ষায় 50 পাবা। সো এইভাবে তুমি গ্র্যাজুয়ালি গ্রো আপ করো। সো আজকে এই পর্যন্তই। অভিদাদাও আসতেছে, আরও কিছু কথা বলবে তোমাদের, সবাই আসতেছে। রাজীব ভাইয়া আসুন। শোনো, আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে এখন শোনো, তোমার প্রতিযোগিতা এখন তোমার নিজের সাথে হবে। এই যে আগামী 1.5 মাস, তুমি খালি এই জিনিসটা মনে রাখো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন যেরকমই হোক, তুমি যদি 100তে 60 তুলতে পারো, তুমি চান্স পাচ্ছ 100% শিওর। প্রশ্ন যত সহজই হোক, তোমার কাটমার্ক 60, মানে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য। গতবার কিন্তু প্রশ্ন একটু কঠিন ছিল তুলনামূলক, তো গতবার কিন্তু 50 পেয়েও সাস্টে সাবজেক্ট পাইছি। কাজেই বুঝতেই পারতেছো, যদি অ্যাভারেজ গতবারের টাইপের প্রশ্ন হয়, তাহলে তুমি 50 পেয়ে সাস্টের মতো ইউনিভার্সিটিতে, যেটা সবাই 1 নম্বরে রাখে, ওখানে তুমি চান্স পেয়ে যাবা। তো টার্গেটটা তুমি মিনিমাম 60 ফিক্স করো। তুমি চিন্তা করে দেখো, 25টা করে এমসিকিউ থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তুমি যদি 15 করেও তুলতে পারো, তাইলেও কিন্তু 60। আর যারা মেডিকেল পরবর্তী ভার্সিটি ব্যাচে, আমাদের ভার্সিটি ব্যাচে ভর্তি হইছো, তোমাদের কিন্তু আমি বলবো যে কেমিস্ট্রি এবং বায়োলজিতে তোমাদের জন্য 20 তোলা এবং কেমিস্ট্রিতে 17-18 তোলা একেবারে ইজি। তুমি বায়োলজিতে 20 আর কেমিস্ট্রিতে 17-18 যদি তুলতে পারো, 38, তোমার তো চান্স এখানেই হয়ে গেছে। তারপর ফিজিক্স ম্যাথে যদি 10-11 করেও 22 পাও, 60। চান্স পাওয়াটা কিন্তু অনেক ইজি, তুমি যদি খালি জানা জিনিসগুলো পারো, তাইলেই চান্স। তুমি গতবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নটা ফেসবুকে সার্চ দিলেই পাবা। দেখো, ওই পরীক্ষা তুমি যদি বাসায় বসে পরীক্ষা দাও, 60 তুমি পাবা। অথচ গতবার কিন্তু, মানে তোমার প্রিপারেশন যদি মিডিয়াম লেভেলের হয়, তুমি 60 পাবা। অথচ গতবার 50 পেয়ে সাস্টের মতো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চলে আসছে। কাজেই ভাইয়া, তোমার গুচ্ছে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানা জিনিসগুলা কারেক্ট করে আসা এবং টাইম ম্যানেজমেন্ট। মাত্র 60 মিনিট সময়, কিন্তু মেডিকেল পরীক্ষার মতো। দেখো, মেডিকেলে কিন্তু ম্যাথ থাকে না, সেই ক্ষেত্রেও 60 মিনিটে দাগানো টাফ হয়ে যায়। আর এখানে ম্যাথ আছে, এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি 10 মিনিট, 12 মিনিট বা 25 মিনিটের মধ্যে শেষ করো, 25 থেকে 27 মিনিটের মধ্যে শেষ করো। তারপর ফিজিক্সের জন্য তুমি 15 মিনিট রাখো, 40 মিনিট। যারা ম্যাথ দাগাবা, লাস্টে 20 মিনিট রাখতেই হবে তোমাকে, নাইলে তুমি 20 মিনিট না রাখলে 16-17টা তুমি দাগাইতে পারবে না। কাজেই ওই পরীক্ষা বেশি করে মানে আগে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি নিজে বেশি করে প্র্যাকটিস না করো, তাহলে তো তোমার টাইম ম্যানেজমেন্ট জীবনেও ঠিক হবে না। তারপরে আমরা যখন গুচ্ছ স্ট্যান্ডার্ড সাবজেক্ট ফাইনাল নিব, তারপর মডেল টেস্ট নিব, পর্যাপ্ত সংখ্যক 4টা বা 5টা মনে হয় মডেল টেস্ট হবে গুচ্ছ স্ট্যান্ডার্ড। কাজেই তখন কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্টটা একদম নিজের সাথে নিজেই পরীক্ষা দিয়ে বুঝে বলতে পারবা যে আসলে কতক্ষণ লাগতেছে। কাজেই আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো, আগামী 1.5 মাস অনেক সময়। যারা আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাসগুলো করছো, আমি একদম নির্দ্বিধায় তোমাদেরকে বলতে পারি, আমাদের ভার্সিটি ব্যাচের সবগুলো ক্লাস তুমি যদি করে থাকো, অথবা সবগুলো লেকচার শিটে যদি একবার দেখে থাকো, তোমার 100তে 70 পাওয়ার পড়া হয়ে গেছে। 100তে 70 পাওয়ার মতো জিনিস তোমার মাথার মধ্যে আছে। এখন 70 তুমি পাবা কি না, এটা ডিপেন্ড করতেছে আগামী 1.5 মাসে তোমার প্রিপারেশনের উপর। যদি খালি রিভিশন দিয়ে যেতে পারো আর প্র্যাকটিস শিটগুলো এবং প্রশ্ন ব্যাংক জাস্ট সলভ করে যাও, মানে নিজে যদি খালি প্র্যাকটিসটা করো, তুমি 100তে 70 পাওয়ার মতো ক্যালিবার রাখো। এখন তুমি জাস্ট এই কাজটা করো 1.5 মাস। এবং এই যে পরীক্ষার কথা বললো সাকিব, প্রত্যেকটা অধ্যায় নিজে বাসায় পড়বা, আগে রিভিশন দিয়ে শেষ করবা, তারপরেই আমাদের ওয়েবসাইটে ঢুকবা, এক্সাম ওয়েবসাইটে ঢুকে ওই
প্র্যাকটিস এক্সাম থেকে ওই অধ্যায়ের উপর যে পরীক্ষাটা নেওয়া হয়েছে এক্সামটা দিবা। প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিছি। ধরো তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক রিভিশন দিলা, রিভিশন দেওয়ার পরে ম্যাট্রিক্স নির্ণায়কের এক্সামটা দিবা, এবং 25-এ মনে করো তুমি পাইলা 20, এই যে 5, ওই 20 পায়ে গেলাম বের হয়ে গেলাম না, যেই 5টা ভুল হয়েছে ওই 5টা কোথায় ভুল হয়েছে কারেক্ট করে নিব। এই কাজটা যদি করতে পারো, প্রত্যেকটা অধ্যায়ে আমরা যে 25টা MCQ এর পরীক্ষা নিছি সেখানে তুমি পাইলা 20, আর বাকি যে 5টা ভুল হয়েছে এই 5টা যাতে পরবর্তী কোনো পরীক্ষায় ভুল না হয়, বা ওই 5টা থেকে যদি গুচ্ছবর্তী পরীক্ষায় কোনো প্রশ্ন আসে সেটা যাতে ভুল না হয়, এই কাজটা যদি খালি আগামী 1.5 মাস তুমি করো, তুমি 60 পাবা, প্রশ্ন যত কঠিন হোক। তোমার 60 পাওয়ার ক্যাপাবিলিটি আছে, 70 পাওয়ার ক্যাপাবিলিটি আছে, একটু খারাপ যেহেতু পরীক্ষা এফিসিয়েন্সি 100% মেক করা টাফ। তুমি 60 যদি ক্যারি করতে পারো, তুমি বুঝতে পারতেছো কত ভালো একটা ইউনিভার্সিটিতে কত ভালো সাবজেক্ট, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাই যাবা। যারা মেডিকেল পরবর্তীতে আসছো তোমরা ভালো ভালো বায়োলজিক্যাল সাবজেক্ট পাই যাবা। কাজেই এই 1.5 মাস কাজে লাগাও। আমরা তোমাদের জন্য যা পড়াইছি, দেখো আমি বারবার এই কথাটা বলি যে তোমার চান্স পাওয়ার জন্য, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা দরকার তার চাইতে বেশি আমরা দিয়ে রাখছি। এখন তুমি খালি ওখান থেকে মনে করো আমরা 80 পাওয়ার মতো পড়াশোনা ওখানে করাই রাখছি, তাও আমি 10 বাদ দিয়ে 70 বলছি, সেখান থেকে তুমি 10 বাদ দিয়ে 60 পাওয়ার মতো খালি প্রিপারেশনটা নাও, নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো। তোমার পাশের জন কত পাইছে সেটা দেখার দরকার নাই। এই গুচ্ছবর্তী পরীক্ষায় যেহেতু গত 2 বছর যাবত এই 42-43 পেয়ে চান্স হয়ে যায়, 40 থেকে 42-43 পাইলে চান্স হয়ে যায়। কাজেই তুমি 60, তোমার টার্গেট 60, বাকি কে পাইলো কত পাইলো আমার দেখা দরকার নাই। এইভাবে প্ল্যান করে আগাও। তুমি 25টা বায়োলজি প্রশ্নের জন্য কত টার্গেট, তোমার মেডিকেল ফেরত হলে তুমি 25-20 টার্গেট করো, কেমিস্ট্রিতে 17-18 টার্গেট করো, ফিজিক্সে 13-14 টার্গেট করো, ম্যাথে 10। মনে করো যে যারা বায়োলজি মেডিকেল পরবর্তীতে আমাদের ব্যাচে ভর্তি হইছো, তোমার যদি টার্গেট হায়ারেতে 10 হয়, ধরো যে 10 পাইলেই তোমার 60 ক্রস করে যাচ্ছে, শুধু ক্লাস লেকচার আর কিচ্ছু লাগবে না। তুমি খালি আমাদের ক্লাস লেকচারটা একবার শেষ করো, আমাদের ক্লাসগুলো করে শেষ করো, জাস্ট ক্লাস লেকচার এবার রিভিশন যাও, তুমি 15টা তোমার কমনই পড়বে। খালি ঠান্ডা মাথায় অ্যান্সার করে আসার জন্য ওই যে একটু প্রশ্ন ব্যাংকটা সলভ করা লাগবে। জাস্ট প্র্যাকটিস শিটটা যদি আমাদের দেখতে নাও পারো, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তোমার কাছে ভার্সিটি স্ট্যান্ডার্ড যেটা আছে, জাস্ট MCQ-গুলো প্রত্যেক টাইপে বলে দিলাম যে 15টা টাইপ থাকলে তুমি খালি 3টা-4টা করে, এটা শুধু হায়ার ম্যাথের জন্য না, ফিজিক্সের জন্য, যে ওই ম্যাথমেটিক্যাল যে ফিজিক্সের ম্যাথগুলো একটা টাইপে ম্যাথ আছে 5টা 15-20টা, তুমি 3টা-4টা করে করো, সবগুলো টাইপ কভার করো, তাইলেই হয়ে যাবে। তো সবাই নিজের উপর কনফিডেন্স রাখো। আমরা যেভাবে পড়াইছি, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 25-এ 15, এইটা তোমার কাছে পানি ভাত হবে। বাট কিছু প্রশ্ন জটিল এবং কঠিন এবং ডিটেলস থাকবে, ওগুলো বাদ দিবা। ফিজিক্স ম্যাথে সব পারা লাগবে না, তুমি কেমিস্ট্রি বায়োলজিতে যত বেশি তোলা যায় চেষ্টা করো। বাট ফিজিক্স ম্যাথে কিছু বড় বড় ম্যাথ, কিছু জটিল প্রশ্ন থাকবেই, ওগুলা দেখা মাত্র স্কিপ করো, ওইগুলা স্কিপ করলেই তোমার জন্য বেটার, ওগুলা নিয়ে সময় নষ্ট করবে না। যেহেতু এখানে সময় নিয়ে একটা বিশাল ফ্যাক্ট থাকে যে মাত্র 60 মিনিটে 100টা MCQ। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকে বলতেছিল যে ভাই বাংলা দেখাবো কিনা, শোনো এই ডিসিশনটা তোমার নিতে পারতে হবে। ধরো তুমি মেডিকেল পরবর্তীতে আমাদের ব্যাচে ভর্তি হইছো, এখন তুমি যেহেতু পুরো 2 বছর হায়ার ম্যাথ পড়ছো, তোমার যদি মনে হয় যে না আমি এখন এই 1.5 মাসে হায়ার ম্যাথে 10-এর বেশি তুলতে পারবো না, এটা 2-3 দিনের মধ্যে তুমি ডিসিশন নাও, এবং বাংলাতে তার চেয়ে বেশি পাবো, এই জিনিসটা তুমি একদিন খালি ঠান্ডা মাথায় চিন্তা করো যে কোনটা দাগাইলে আমার নাম্বার বেশি হবে। তোমার যদি টার্গেট হয় বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়া, তাহলে ম্যাথ না দেখাইলেও তো কিচ্ছু যায় আসে না। বাট তুমি এই জিনিসটা নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি গতবারের প্রশ্নটা তুমি দেখো যে 25-এ হায়ার ম্যাথে আমি 10 পাবো, আর বাংলা দেখাইলে তুমি এর চাইতে বেশি তুলতে পারবা কিনা। যদি মনে হয় যে না আমি বাংলা ইংরেজি দেখাইলে এর চাইতে বেশি তুলতে পারবো, তাইলে দেখাও। এই ডিসিশনটা আসলে তোমাকে কেউ সাজেশন দিতে পারবে না, এটা তোমার নিজেকে ফিক্স করতে হবে যে হায়ার ম্যাথের পরিবর্তে তুমি বাংলা ইংরেজি, বা বায়োলজির পরিবর্তে তুমি বাংলা ইংরেজি দেখাবে কিনা। যেটাতে তুমি নাম্বার বেশি তুলতে পারবা সেটা দেখাও। বাট তোমার যদি টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো ম্যাথটা স্কিপ করো না। তো এই ছিল। কেউ কিছু বলবে? শোনো, রসায়নের ক্ষেত্রে একটা সহজ জিনিস বলি। রসায়নে হচ্ছে তোমরা দেখছো আমরা ক্লাস লেকচারগুলো যেভাবে নিচ্ছি, ক্লাস লেকচারের সাথেই কিন্তু প্রত্যেকটা টাইপের সাথে অনেক MCQ করাইছি, আমি সঞ্জয় দাদা দুইজনই। সো ওই লেকচার স্লাইডের MCQগুলাই যদি তুমি দেখে যাও, দেখবো ওইখান থেকেই আইসে পড়ছে, ওই লেকচার স্লাইডটা ইটসেলফে কোয়েশন ব্যাংক হিসেবে কাজ করবে। সো রসায়নে জাস্ট হচ্ছে তুমি আর আমরা তো রিভিশন ক্লাস নিচ্ছি, রিভিশন ক্লাসে তো ইম্পর্টেন্ট টপিকগুলো আরেকবার বলে দিব। সো এই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আরেকবার যদি এই রিভিশন ক্লাসে না বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে ওই টপিকে তোমার বেসিকে ঝামেলা আছে, দেন তুমি চলে যাবা কি মেইন ক্লাসে, যেখানে বিস্তারিতভাবে বুঝাইছে। আর রসায়ন প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, মানে বেশি কঠিন হয় না, সহজও হয় না, ঠিক আছে, একদম মিডিয়াম লেভেলে থাকে যেন স্টুডেন্ট 25-এ 17-18 ইজিলি পায়। আর সবচেয়ে বড় জিনিস অভিদাতা বারবার যেটা বলছে, একটা গুণ তোমাদের অর্জন করতে হবে, যে গুণটা তোমাদের নাই, সেটা হচ্ছে বাদ দেওয়ার ক্যাপাবিলিটি। মানে একটা প্রশ্নর প্রতি লোভ না করা। অনেক ভালো স্টুডেন্ট আসছো, জাস্ট হচ্ছে লোভ করতে গিয়ে চান্স হয় না। তোমাদের কি করতে হবে, যে এই প্রশ্নটা একটু কঠিন কঠিন লাগতেছে, একটু চিন্তা হবে বা এই সময় নষ্ট হবে, এই প্রশ্নটা বাদ দিতে হবে।
কারণ কিছু কিছু প্রশ্ন এমন দেওয়া থাকবে, কারণ এটা তো অ্যাডমিশন টেস্টটা কি একটা বাদ দেওয়ার প্রসেস। কারণ বাংলাদেশে প্রচুর মেধাবী স্টুডেন্ট আছে, গুচ্ছতে চান্স পাওয়ার ক্যাপাবিলিটি আছে 24,000 স্টুডেন্টের, বাট সিট তো কম, অর্ধেক। তো কিছু ফাঁদ পেতে রাখবে যেন তুমি এটাই সময় নষ্ট করো, তোমার মাথাটা যেন প্যানিকড হয়ে যায়, তুমি যেন সামনে না আগাইতে পারো। দেখা গেছে হচ্ছে তুমি কেমিস্ট্রির দ্রাব্যতার একটা কঠিন ম্যাথ দিয়ে দিল, যেটা তুমি আগে কখনো দেখো নাই, বাট তোমার মন কি বলবে এটা একটু ট্রাই করি। এটা ট্রাই করতে গিয়ে ধরো 3 মিনিট নষ্ট হইলো, তোমার উত্তর মিলাইতে পারলা না। এই 3 মিনিটে তুমি কেমিস্ট্রি কিন্তু আরও 5টা প্রশ্ন দাগাইতে পারতা, যেগুলো মুখস্থ টাইপ, বা তুমি বায়োলজির আরও 6টা প্রশ্ন দাগাইতে পারতা। তো দেখো, ওই 3 মিনিটে তুমি কেমিস্ট্রির একটা প্রশ্ন কারেক্ট করলে 1 মার্ক, ওই 3 মিনিটে বায়োলজির 6টা প্রশ্ন কারেক্ট করলে 6 মার্ক। কে আগায় গেল? তুমি আগায় গেলা না যে বুদ্ধি করে ওইটা বাদ দিয়ে 6টা? কারণ এইখানে নিজেকে মানে নিজে যে ভালো পারো বা কঠিন প্রশ্ন তুমি সলভ করলে, এইখানে হচ্ছে বড় ফিল হওয়ার কিছু নাই। এখানে হচ্ছে কে কত মার্ক পাইলো। সো তোমাকে স্মার্ট হইতে হবে, ঠিক আছে? মানে বলে না, যে যত স্মার্ট সে তত আগায় যাবে। সো প্ল্যানিংটা, যে ধরো একটা প্রশ্ন প্রথম দেখায় মনে হচ্ছে একটু কঠিন, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, ঠিক আছে? তোমার বাদ দেওয়ার মতো, তোমার টার্গেট যেহেতু হচ্ছে 60, তুমি 30টা প্রশ্ন ধরো বাদ দিতে পারবা। 30টা প্রশ্ন বাদ দেওয়া মানে কিন্তু একটা পরীক্ষায় হিউজ, ঠিক আছে? আর 70টা প্রশ্ন তুমি যদি পড়ালেখা করে থাকো, অল্প অল্প করেও যদি পড়ো, সহজ সহজ জিনিসগুলোও যদি পড়ে থাকো, 70টা বা 50টা প্রশ্ন, 60টা প্রশ্ন তুমি ইজিলি দাগাইতে পারবা। কারণ হচ্ছে এইচএসসির বেসিক থেকেই 50টা প্রশ্ন আসবে, 20টা আসবে মিডিয়াম, আর 20টা আসবে এমন কঠিন, এটা হচ্ছে মানুষকে ফাঁদে ফেলানোর জন্য। তো তুমি যদি এরকম 2টা বা 3টা কঠিন প্রশ্ন অ্যাটেম্প নিয়ে নাও, তুমি কিন্তু পরীক্ষায় ওইখানেই ছিটকে যাবা। কারণ 2টা বা 3টা কঠিন প্রশ্ন তোমার তো 10 মিনিট নষ্ট করবেই। 10 মিনিট নষ্ট হওয়ার ফলে দেখো কি ঝামেলা হবে। তুমি ঘড়ির দিকে যখন তাকাবা, তখন তোমার বায়োলজি কেমিস্ট্রি অ্যান্সার করার জন্য তোমার সময় কমে যাবে, বা অন্য একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য। তো যখন তুমি কম সময়ে একটা তাড়াহুড়া করে অ্যান্সার দিতে যাবা, দেখবা অনেক কিছুই পারা জিনিসও তোমার ভুল হয়ে গেছে। সহজ জিনিসগুলো যেটা তুমি পারো, হয়তো বা একটা ওয়ার্ড তুমি মাথাটায় ওই টাইমে ক্যাচ করে নাই। আর গুচ্ছের প্রশ্নটা দেখো কি ছোট ছোট হয়। সো এই কারণে ছোট ছোট প্রশ্নে কিন্তু আরও ভুল হয়। দেখা গেছে হচ্ছে কিছু কিছু প্রশ্ন থাকবে নিচের কোনটি সত্য নয়, ওই নয়টাই তোমার চোখে পড়ে নাই। তো এইভাবে কিন্তু অনেক অ্যাটেম্প হয়ে যাবে। সো এই কারণে যেগুলা পারবা, ধরো তুমি 100টার ভিতরে প্রথম চান্সে 30টা পারো, 100% শিওর যেগুলো পারো ওইগুলো আগেই কারেক্ট করে ফেলবা। মানে পরীক্ষা দেওয়ার কিছু স্ট্র্যাটেজি আছে। আর এই যে এখন যে নিজে নিজে প্র্যাকটিস এক্সাম দেওয়ার ব্যাপারে তোমাদেরকে বললাম, এই প্র্যাকটিস এক্সামগুলোতে মানে নিজের সাথে 100% অনেস্ট থাকবা। এখানে তোমার যে হচ্ছে 25-এর ভিতরে ধরো 20ই পাইতে হবে, এই কারণে তুমি 5টা বা 4টা আন্দাজে দাগাইলা। ধরো 4টা আন্দাজে দাগাইলা বাসায় পরীক্ষা দেওয়ার সময়, 3টা হয়ে গেল, ঠিক আছে? তো ওই 3টা যদি যেগুলো আন্দাজে দাগাইছো এইগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। সো আন্দাজে না দাগাও, এই মার্ক তো তুমি কাউরে দেখাচ্ছ না, বা এই লিডার বোর্ড তো তুমি কাউরে দেখাচ্ছ না, বা আমিও খুঁজতে যাচ্ছি না এই অমুক ছেলেটা 25-এ কত পাইছে। ধরো তুমি 25-এ 12 পাইলা, 13 পাইলা, ঠিক আছে? সো ওই যে 12-13 পাওয়া তোমার জন্য আমি মনে করি প্লাস পয়েন্ট। কারণ কি 25টার ভিতরে 12টা পারো, 13টা পারো না, এই 13টার জন্য আলাদা একটা নোট খাতা বানাবা, প্রশ্ন লিখবা, ওইখানে উত্তরটা লিখে দিবা। তো পরীক্ষার আগের রাতে যখন রিভাইজ দিবা, ওই না পারাগুলো তুমি বারবার রিভাইজ দিয়ে যাবা। তো পারাগুলো তো তোমার মাথায় থাকবেই, আর না পারাগুলো রিভাইজ দিয়ে গেলে খুবই খুবই ভালো হবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, জাস্ট প্র্যাকটিস করো ইনশাল্লাহ। আর আমরা তো আসি তোমাদের সাথে শেষ পর্যন্ত আসি, টেনশন করার কোনো কারণ নেই। ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, বা আমরা রেগুলার পোস্ট করে তোমাদের মোটিভেট করার চেষ্টা করি। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবা। রাজীব ভাই কিছু বলবো? আমি তো অনেক কিছু বলতেছি না, যেটা কঠিন কথা সেটা বলছি। ভাইয়ারা কিন্তু আজকে মোটিভেশন দেয়নি, ভাইয়ারা গাইডলাইন দিছে। গাইডলাইন মানে হচ্ছে আরও বেশি পড়া, আরও বেশিক্ষণ পড়া, তাই না? সো এই জিনিসটা মনে রাখবা যে আমরা একদমই মোটিভেশন দেয়নি, আমরা তোমাদের আরও বেশি পড়তে বলতেছি। তার মানে এই সময়টা তুমি যেভাবে কাজে লাগাবা, তোমার হোল লাইফ এই সময়টার উপর বেস করে নতুন একটা ট্র্যাকে চলা শুরু করবে। তুমি যদি এই সুযোগটাও নষ্ট করে ফেলো, তাহলে তোমার আর কোনো সুযোগ নেই, কিন্তু এটা মাথায় রাখবা। তোমাদের সাথে যারা প্রথম দিকে জয়েন করছিল, তারা এক এক করে কিন্তু কমে যাইতে শুরু করছে। আজকে এখন 1084 জন আছে না, হতেই পারতো এটা 2284 জন। তার মানে ওই 1000 জনের সিট হয়ে গেছে, তারা কিন্তু এখানে নেই, আরামসে রমজান করতেছে, রাত্রেবেলা মুভি দেখতেছে, কিংবা সেহরির জন্য অপেক্ষা করতেছে, গান গাইতেছে, কিছু একটা কিছু করতেছে। তোমরা তো এটা মিস করে গেছো। তার মানে তোমাদের আরও অনেক বেশি পড়তে হবে। একটা কাজ করো, সেটা হলো অন্তত ঘুমানোর আগেও বিগত সালের যে গুচ্ছের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা একটু বাইর করো,
হ্যাঁ, গুগল থেকে বের করো আর যেমন বাইর করো, বাই করার পরে একটু দেখো তো কোন কোশ্চেনগুলো বাদ দেওয়ার মতো, কোন কোশ্চেনগুলো দাগাতে হবে, কোন কোশ্চেনগুলো কঠিন হইতেছে, অন্তত অ্যানালাইসিস করো। তাহলে মনে হবে যে গুচ্ছের প্রিপারেশন নাও আমি আজকে এই মোমেন্টেই শুরু করছি, আগামীকালকের জন্য না। ওকে, থ্যাংক ইউ। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, পড়ালেখা শুরু করো। দিন শেষে সবচেয়ে বেশি যেটা দরকার তোমার নিজের প্র্যাকটিস, নিজে কতটুক নিজেকে সময় দিতে পারতেছো। কারণ হচ্ছে তোমরা নিজেকে সময় দিচ্ছ না, ঠিক আছে? সারাদিন এই জায়গায় ওই জায়গায় পোস্ট করে বেড়াচ্ছ, এগুলো দরকার নেই। প্রচুর পড়ো, প্রচুর প্রচুর পড়ো, মানে প্রচুর, মানে নিজের কোনো লিমিট নেই, ঠিক আছে? শেষ সুযোগ। এই পড়াটা তোমাকে সামনের লাইফে তোমাকে হচ্ছে একটা ভালো কমিউনিটি পাইতে হেল্প করবে, অ্যান্ড তোমাকে ভালো একটা অ্যালামনাই পাইতে হেল্প করবে, এবং তোমার সামনে আগায় যেতে অনেক ভালো লাগবে। এডমিশন টেস্ট আসলে এই পরিশ্রমটা তোমার লাইফে অনেক কিছু শিখিয়ে দেয়, মানে কিভাবে তুমি লাইফে বিভিন্ন প্ল্যান করবা, বিভিন্ন কাজ করবা, বিভিন্ন কাজের আগে কি অ্যাপ্রোচ নিবা, সব কিছু। এখন তুমি একটা কঠিন পরিস্থিতিতে আছো, তো এটা ওভারকাম করার চেষ্টা করতেছো, এইটা লাইফের অনেক বড় একটা লেসন। আল্লাহ হাফেজ।